তোমরা যারা ডিসিউ প্রিপারেশন নিচ্ছ এই মুহূর্তে কেমিস্ট্রি কী কী পড়বো, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, কোন টপিক থেকে প্রশ্ন আসবে, ম্যাথমেটিক্যাল টার্ম আসবে নাকি থিওরিটিক্যাল টার্ম আসবে, খুবই কনফিউজড? সমস্যা নাই, আমরা খুব দ্রুতই তুড়ি মেরে করে দেবো। আসসালামু আলাইকুম সবাইকে, ডিসিউ প্রিপারেশন গাইডলাইন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এবং আমরা আজকে কথা বলবো কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে, অর্থাৎ কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের বিগত সময়ের যে প্রশ্নগুলো আছে, আমাদের যে 7টা এক্সাম হয়েছে টোটাল 7 কলেজ এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি মিলিয়ে, সেই এক্সামের কোশ্চেনগুলো থেকে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করে আমরা এখানে বলবো, এবং কোন কোন টপিকগুলো এই বছর ইম্পর্টেন্ট আসতে পারে এই টপিকগুলো থেকে, যা বিগত বছরে বিগত সময়ে তেমন আসেনি, ওই টপিক নিয়েও আমরা আলোচনা করব। আচ্ছা, এখন প্রথমত আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, অর্থাৎ হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। এখন চ্যাপ্টার 1 থেকে প্রশ্ন সম্ভবত 2টা কি 3টা আসছে এই পর্যন্ত ইতিহাসই। তো এইটা অত বেশি ইম্পর্টেন্টও না, এটা অত বেশি আসেও না প্রশ্ন। আমরা মেইনলি কথা বলা শুরু করবো চ্যাপ্টার 2 অর্থাৎ গুণগত রসায়ন নিয়ে। এখন গুণগত রসায়নের কোন কোন টপিক থেকে আমাদের বিগত 7 বছরের কোশ্চেনগুলোতে কোশ্চেন আসছে, এবং হচ্ছে যে বিগত 7 বছরে কোন কোন টপিক থেকে ম্যাথ আসছে সেটাও আমরা দেখব। আচ্ছা, গুণগত রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টপিক, গুণগত রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এবং এটা একটা 5 স্টার টপিক। খেয়াল করো কেন, কারণ এই কোয়ান্টাম সংখ্যা n+l এর মান, কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী স্পিন কোয়ান্টাম সংখ্যা l এর মান, m এর মান, n এর মান, s এর মান, এই সব কিছু আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা শুধুমাত্র যে আগে যে সিকিউ করতাম বা আমাদের এই বিগত যতগুলো এক্সাম গেছে আমরা দেখছি, সেখানে এই অরবিটালের সূত্র দিয়ে যেই অরবিটালের মান বের করতে বলে, বা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলে, এই সব কিছু খুবই ইম্পর্টেন্ট। কোয়ান্টাম সংখ্যা পুরো টপিকটা একদম ঝাঁঝরা করে ফেলতে হবে, কারণ কোয়ান্টাম সংখ্যা থেকে এই চ্যাপ্টারে কোয়ান্টাম সংখ্যা, কারণ কোয়ান্টাম সংখ্যা থেকে এই এক্সামে, অর্থাৎ এই অ্যাডমিশন দূর, কোয়ান্টাম সংখ্যা থেকে এই এক্সামে, অর্থাৎ হচ্ছে আমাদের যে ডিসিও এক্সামগুলো আছে বা বিগত 7 কলেজ এক্সামগুলোতে প্রচুর প্রশ্ন আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের বর্ণালী মৃতি। আচ্ছা, বর্ণালী মৃতি তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি, বর্ণালী সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য কার কোনটা কত, আলট্রাভায়োলেট রে, তারপর হচ্ছে যে মহাজাগতিক রশ্মি থেকে শুরু করে প্রত্যেকটা গামা রে, আলফা রে, প্রত্যেকটা রের মান, তরঙ্গ দৈর্ঘ্যগুলো খুব ভালোভাবে পারতে হবে। এবং লাইম্যান সিরিজ, বামার সিরিজ, ফোন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, যতগুলো সিরিজে কিভাবে কি হয় সম্পূর্ণ বর্ণালী সিরিজটা খুব ভালো মতো পারতে হবে। এরপরে দৃশ্যমান আলোর লাল লাল বর্ণালী দিবে কখন, বা হচ্ছে যে বেগুনি বর্ণালী দিবে কখন, এই সব কিছু তরঙ্গ দৈর্ঘ্যগুলো খুব ভালোভাবে পারতে হবে, যে 380 থেকে 780 ন্যানোমিটার, এই সব কিছু খুব ভালোভাবে শিখে রাখতে হবে, কারণ বর্ণালী থেকে প্রচুর কোশ্চেন আসে। এবং এছাড়াও আরএইচ আমাদের রিডবার্গের ধ্রুবক রিলেটেড যে ম্যাথগুলো আছে বর্ণালী মিতির, এই ম্যাথগুলো খুব ভালোভাবে পারতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যের ম্যাথগুলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের বর্ণালী মিতি, এবং বর্ণালী মিতিও আমাদের একটা 5 স্টার টপিক। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আইসোটোপ এবং তেজস্ক্রিয় আইসোটোপ। দেখো, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন, আইসো ডায়াফার, আইসোস্টার, এই সব কিছু আমাদের পড়তে হবে। যে আইসোটোন বলতে কি বোঝায়, নিউটন সংখ্যা সমান থাকে। আইসোবার বলতে কি বোঝায়, ভর সংখ্যা সমান থাকে। আইসো ইলেকট্রন বলতে কি বোঝায়, ইলেকট্রন সংখ্যা সমান থাকে। আবার আইসো ডায়াফার, আমাদের হচ্ছে যে আইসোস্টার, এই সব কিছু আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক। এছাড়াও তেজস্ক্রিয় আইসোটোপের যে ব্যবহারগুলো আছে, যে ক্যান্সার কোষ নির্ণয় বা হচ্ছে যে পৃথিবীর বয়স নির্ণয় কোন কোন আইসোটোপ ব্যবহৃত হয়, এই সব কিছু আমাদের ভালো মতো পড়তে হবে, কারণ এইগুলো যেহেতু থিওরিটিক্যাল টার্ম, মুখস্থ টার্ম, সোজা কথা, এই মুখস্থ টার্মগুলো 7 কলেজের প্রশ্নে অথবা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্নে সচরাচর এসে থাকে। তাহলে এটাও আমাদের একটা 4 স্টার টপিক, 5 স্টার না হলেও একটা 4 স্টার টপিক। আচ্ছা, এবার আসি ইলেকট্রন বিন্যাসের নীতি, অর্থাৎ আউফবাউ নীতি, আউফবাউ নীতি, তারপর হচ্ছে যে হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, এই প্রত্যেকটা নীতি খুব ভালোভাবে পড়তে হবে। প্রত্যেকটা নীতি একদম ঝাঁঝরা করে ফেলতে হবে। প্রত্যেকটা নীতি থেকে প্রচুর প্রশ্ন আসে আমাদের অ্যাডমিশনে। আমরা বিগত যতগুলো অ্যাডমিশন দিছি, ঢাকা ইউনিভার্সিটি হোক, রাজশাহী হোক, চিটাগাং হোক, বা হচ্ছে যে অন্যান্য যে ইউনিভার্সিটি কেন্দ্রিক অ্যাডমিশনগুলো আছে, প্রত্যেকটাতে আমরা দেখছি যে এই টপিক থেকে প্রশ্ন আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এটাও একটা 4 স্টার টপিক হিসেবে আমরা চিহ্নিত করব। এইবার আসি কিছু লেস ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে খুব কম প্রশ্ন আসছে, অর্থাৎ একটা অথবা 2টা প্রশ্ন আসছে, তবে এইবার এখান থেকে প্রশ্ন আসতে পারে, প্যাচ দিতে পারে। যেমন আমাদের জাল টাকা, আইআর, এফআইআর, এনআইআর যেগুলো আছে, তারপর হচ্ছে যে এমআরআই,
এগুলো থেকে প্রশ্ন একটা কি দুইটা আসছে, এখন পর্যন্ত খুবই কম আসছে, সচরাচর তো আসে না। বাট আমাদের এইটা, এই জন্য আমাদের 2 স্টার টপিক হলেও এই টপিক থেকে এবছর হয়তো প্রশ্ন চলে আসতে পারে, যেহেতু তারা আমাদের পূর্বের থেকে থিওরিটিক্যাল প্রশ্ন করে। তো এবার হচ্ছে যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং আছে, প্লাস হচ্ছে যে সিট কমে গিয়েছে, তো কোশ্চেন তো আগের তুলনায় অবশ্যই একটু হলেও হার্ড করবে। আগে যতটুকু ইজি বা মোটামুটি ইজিয়ার ছিল, বর্তমানের তুলনায় ইজিয়ার হবে। বর্তমানের তুলনায় ইজিয়ার ছিল, বাট এখন হার্ড হবে। ঠিক আছে, সো সেই হিসেবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং আয়ন শনাক্তকরণ, এটা হচ্ছে 6 স্টার, যা যত স্টার দিতে পারো সব স্টার দিয়ে দেবে, যত স্টার দিতে পারো সব স্টার। মানে প্রচুর প্রচুর প্রশ্ন আসে আয়ন শনাক্তকরণ থেকে, প্রচুর। তোমার আয়ন শনাক্তকরণ একদম ঝাঁঝরা করে ফেলতে হবে, যে কপার 2+ হচ্ছে যে, তারপরে Fe2+, Fe3+, কোন বর্ণের প্রকাশ, কোন বর্ণ দান করে, সবুজ বর্ণ, লাল বর্ণ, বেগুনি বর্ণ, হ্যাঁ, তোমার হচ্ছে যে অম্লীয় মূলক বা হচ্ছে যে ক্ষারীয় মূলক, এগুলো কিভাবে আয়ন শনাক্ত হয়, সব কিছু খুব ভালোভাবে এই আয়ন শনাক্তকরণ করতে হবে। প্লাস হচ্ছে শিক্ষা পরীক্ষায় কে কীরকম বর্ণ দান করে, এই সব কিছু আমাদের খুব ভালোভাবে করতে হবে এবং করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের মেইন। আচ্ছা, এবার আসি চ্যাপ্টার 3 বা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আমাদের ইন্টার লাইফে আমরা যেই চ্যাপ্টারটা, পুরো কেমিস্ট্রির সবচেয়ে বড় এবং সবচেয়ে বলতে গেলে টাফেস্ট চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আচ্ছা, এখন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমরা দেখছি জিএসটি, আমাদের চিটাগাং এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে অনেক প্রশ্ন আসে তুলনামূলকভাবে। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আমাদের ক্লাস পড়ানোর মাঝে আবার দারোয়ানও হতে হয়। ঠিক আছে, ভাইয়া আসছে, দরজা খুলতে হচ্ছে। যাই হোক, আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মতে আবার ব্যাক করি। ঠিক আছে, তো মৌলের পর্যাবৃত্ত ধর্মতে আমাদের আগেই বলছি যে এই চ্যাপ্টারটা টাফেস্ট চ্যাপ্টার, এবং এখান থেকে বিগত সময়ের কোশ্চেনগুলো দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে অনেক বেশি প্রশ্ন আসছে। সম্ভবত 2023-24 অথবা 22-23-এ 60টা কোশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে। তাহলে বুঝো কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হতে পারে এই চ্যাপ্টারটা। এছাড়াও পূর্বে 2018-19 সালে 11টা প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে। সো এই চ্যাপ্টারটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টার কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আমরা অ্যানালাইসিস করেছি, এবং আমরা এখানে দেখতেছি যে এখানে দেখো ব্লক ভিত্তিক মৌল এবং তাদের ধর্মাবলী, অর্থাৎ এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক যে মৌলগুলো আছে, ল্যান্থানাইট সিরিজ, ব্যাকটিনাইট সিরিজ, অর্থাৎ পুরো পর্যায় সারণীটা একদম, আমি আগেও বলছি এখনও বলি, যে পুরো পর্যায় সারণীটা একদম নখে দর্পণে এতদিনে তোমাদের চলে আসার কথা। কারণ তোমরা অনেকগুলো, মানে সবচেয়ে সিনিয়র অবস্থায় আছো এখন এই মুহূর্তে একাডেমিক লেভেল বা হচ্ছে যে অ্যাডমিশন লেভেলে। তো তোমাদের মোটামুটি এগুলো সব ডান হয়ে গেছে আই থিঙ্ক। তো এই ব্লক ভিত্তিক মৌলগুলো এবং তাদের যে ধর্মাবলী, অর্থাৎ ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, চ্যালকোজেন, নিকটোজেন, হ্যালোজেন, এই গ্রুপগুলোর নাম, এই সব কিছু অনেক ভালোভাবে পড়তে হবে। এরপর হচ্ছে পর্যায় ভিত্তিক ধর্ম। পর্যায় ভিত্তিক ধর্ম এইটা আমাদের হচ্ছে 3 স্টার টপিক। ঠিক আছে, এবং পর্যায় ভিত্তিক ধর্ম হচ্ছে আমাদের 5 স্টার টপিক। পরমাণুর ব্যাসার্ধ, আকার, কোন বাম থেকে ডানে গেলে হচ্ছে যে কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে, এই সব কিছু, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট থেকে শুরু করে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই প্রত্যেকটা আমাদের কিভাবে কিভাবে মেজার করা হয়, কার শক্তির ক্রম অনুসারে সাজাও, বা আয়নীকরণ শক্তির ক্রম অনুসারে সাজাও, ইলেকট্রন শক্তির ক্রম অনুসারে সাজাও যৌগগুলোকে বা আয়নগুলোকে, মৌলগুলোকে, এই সব কিছু এইটা পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে পড়বে, এবং এইগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা এটাকে 5 স্টার টপিক হিসেবে কাউন্ট করব। এবার আসি যৌগের বন্ধন এবং প্রকৃতি। আচ্ছা, যৌগের বন্ধন প্রকৃতি কি? আমাদের সমযোজী বন্ধন আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, আয়নিক বন্ধন আছে। এই বন্ধনগুলো নিয়ে অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে। 7টা প্রশ্নের মধ্যে দেখা যায় যে 2-3টা প্রশ্ন এই টপিক থেকে চলে আসে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আমাদের খুব ভালোভাবে এগুলো পড়ে রাখতে হবে। পোলার আয়নটা একটু লেস ইম্পর্টেন্ট, তাই এটাকে আমরা 2 স্টার আলাদা করে রাখতে পারি। ঠিক আছে, এইটা একটু কম আসে, বা এই বিগত সময়গুলোতে কম আসতে দেখা গিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে ফাজানের নীতি এবং ডাইপোল মোমেন্ট। ফাজানের নীতি এবং ডাইপোল মোমেন্ট আমাদের এই পুরো চ্যাপ্টারের সবচেয়ে হাইপড যে ইয়াগুলো আছে, শঙ্করায়ন এবং এই ফাজানের ডাইপোল মোমেন্ট, এগুলো। সো এইগুলো আমাদের কিছু নাম আসলেও কি না আসলেও কি, এগুলো আমাদের সবসময় 4 স্টার টপিক চলে আসতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আচ্ছা, এখন খেয়াল করো, সিগমা বন্ধন, পাই বন্ধন, কার কয়টা, কোন একটা যৌগ দিয়ে দিল, এখানে কয়টি সিগমা বন্ধন আছে, কয়টি পাই বন্ধন আছে। এইটা আমরা দেখছি যে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনও আসে, এটা জিএসটি কোশ্চেনও আসে, এবং এইটা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্নও আসে অনেক, এবং এবার হয়তো আরেকটু টাফ যৌগ দিয়ে দিতে পারে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের
অনেক ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা, এটা আমাদের একটা 4 স্টার টপিক হিসেবেই ধরতে পারি। এবং সংকরায়ন আমাদের 5 স্টার টপিক, জ্যামিতিক আকৃতি বের করো, হচ্ছে যে ত্রিকোণমিতি, আমাদের যেই পিরামিডীয়, তারপর হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়, সরলাকৃতি, এই সব মানে প্রত্যেকটা চতুস্তলকীয় সব কিছু খুব ভালোভাবে এই সংকরায়নগুলো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট যৌগ যেগুলো আছে BF3 বা হচ্ছে যে আদার্স যে যৌগগুলো আছে, যৌগগুলো সংকরায়নগুলো খুব ভালোভাবে পারতে হবে। এখান থেকে প্রশ্ন আসে অনেক বেশি, তাই এটা আমাদের একটা 5 স্টার টপিক। এবার আসি মৌলের অক্সাইড সমূহ, আমাদের সুপার অক্সাইড, পার অক্সাইড যেগুলো আছে, হ্যাঁ, এই সব কিছু আমাদের এই চ্যাপ্টার থেকে লাস্ট টপিক হিসেবে ইম্পর্টেন্ট একটা টপিক, এবং প্রায় বেশ ভালো পরিমাণ প্রশ্ন এখান থেকে আসছে। এটাও আমাদের একটা 4 স্টার টপিক। তাহলে এবার চিন্তা করো, এখানে মাত্র একটা টপিক আমরা 2 স্টার দিতে পারছি, বাকি আরেকটা টপিক আমরা 3 স্টার দিছি, বাকি সব কয়টা টপিক কিন্তু আমাদের 4 স্টার 5 স্টার চলে গেছে। অর্থাৎ এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট এবার বুঝে নাও। এবার হচ্ছে চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন। এবার রাসায়নিক পরিবর্তনে গ্রিন কেমিস্ট্রি যে আমাদের কয়টা 14টা আছে, এই 14টা নীতি আছে, এবং এইগুলো খুব ভালোভাবে পারতে হবে। আসে পড়ে এমসিকিউতে চলে আসে। এছাড়াও যে প্রভাবকের যে টপিকটা আছে এটাও ইম্পর্টেন্ট। সো আমার ইম্পর্টেন্ট না হলে এটাকে আমরা একটা 2 স্টার টপিক হিসেবে রাখতে পারি। এরপরে আমাদের সাম্য ধ্রুবক এবং হচ্ছে লাসাতিলের নীতি। এই লাসাতিলের নীতির মধ্যে আমাদের কি কি আছে? তাপচাপ, ঘনমাত্রা এবং তাপ উৎপত্তি, তাপ হারি, বিক্রিয়া, সাম্যাবস্থা, সাম্য ধ্রুবক, এইগুলো এই চ্যাপ্টারের প্রাণ, এই চ্যাপ্টারের হৃৎপিণ্ড। তো এই চ্যাপ্টারের হৃৎপিণ্ড তো আমাদের আর কোনোভাবেই নন ইম্পর্টেন্ট না। তো এখান থেকে প্রশ্নও আসছে মোটামুটি বেশ ভালো পরিমাণেই, তাই আমরা এটা 4 স্টার রাখতে চাইছিলাম। বাট যেহেতু তোমাদের হয়তো এক্সাম আরেকটু টাফ করবে, আরেকটু কঠিন করে দেবে, এখন এইটার জন্য আমাদের বেশ ভালো পরিমাণ প্রিপারেশন নিতে হবে। আগের মতো আর হবে না যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছি, জগন্নাথ পরীক্ষা দিচ্ছি, গুচ্ছ পরীক্ষা দিচ্ছি, বা হচ্ছে যে জাহাঙ্গীরনগর পরীক্ষা দিচ্ছি, রাজশাহী পরীক্ষা দিচ্ছি, এতগুলো পরীক্ষা দিচ্ছি, এখন শেষ সময় আমার প্রিপারেশন লাগবে না, ওইগুলো দিয়ে করে ফেলবো। এটা হয়তো আগেও হইতো, বাট এখন হচ্ছে দেখো তোমাদের এটার মধ্যে নেগেটিভ মার্কিং আছে, সিট কমে গিয়েছে, এবং পরীক্ষা বেশ হার্ড করবে। দেখবা গত বছর কিন্তু অনেক ফেল আসছে, চিন্তা করে দেখো। তাহলে সিট এমনি কম, তার উপর আবার এত যদি ফেল আসে, তার মানে হচ্ছে যে বুঝে নাও যে পরীক্ষা কঠিন আসবে। সো এই টপিকগুলোও আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, 5 থেকে 6টা স্টার দিতে হবে এই টপিকে। এবার আসি কেপি ও কেসি। ম্যাথ আসতে পারে। বিগত সময় প্রচুর থিওরিটিক্যাল প্রশ্ন আসছে, প্রচুর থিওরিটিক্যাল পার্ট আসছে সব সময়, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম তুলনামূলক কম আসছে কেমিস্ট্রির জন্য। ফিজিক্স এবং ম্যাথে যেহেতু ম্যাথ থাকতো, এই কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল টার্ম অনেক কমই আসতো। কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। কেপিকেসি থেকে ম্যাথ আইসা পড়তে পারে, যে কোনো কিছু হইতে পারে, এখান থেকে ম্যাথ দিয়ে দিতে পারে। সো আমাদের এইটাকেও আমাদের কি করতে হবে? 4 স্টার টপিক হিসেবে রাখতে হবে। এরপরে অ্যাসিডের যে বিয়োজনগুলো আছে এবং শক্তিমাত্রাগুলো আছে, এই টপিকটা থেকে প্রশ্ন আহামরি আসে নাই, বাট তারপর আমরা এটা 3 স্টার রাখি যদি আমাদের প্যাচ দিতে পারে। এরপরে হচ্ছে যে আমাদের পিএইচ এর ম্যাথ আসবে ধরে রাখো, ম্যাথ আসবে। এই পুরো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কোনো চ্যাপ্টার থেকে ম্যাথ আসুক না আসুক, পিএইচ এর ম্যাথ আসবে, শিওর থাকো আসবে। সো এই জন্য এটাকে একটা 5 স্টার টপিক দিয়ে রাখো। এরপর বাফার দ্রবণ থেকে এমসিকিউ কি আসবে? বাফার দ্রবণ থেকে চলে আসতে পারে এমসিকিউ, এনিহাউ চলে আসতেই পারে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক। সো এটাকে আমরা কি করব? একটা 3 স্টার টপিক হিসেবে রাখবো। আচ্ছা, ভালো কথা, আমি এখানে একটা জিনিস মিস করে ফেলছি, সেটা হচ্ছে দ্রাব্যতা। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাই দ্রাব্যতাই তো লেখে নাই, দ্রাব্যতা থেকে প্রশ্ন আসে না? দ্রাব্যতা থেকেও প্রশ্ন আসে, বা তুলনামূলক কম আসে। দ্রাব্যতা থেকে যে প্রশ্নগুলো আসে একটু কম আসছে এই সময়। বিগত সময় খুব সম্ভবত 3টা অথবা 2টা প্রশ্ন আসছে এই পর্যন্ত, 3 থেকে 4টার মতো প্রশ্ন আসছে দ্রাব্যতা থেকে, আমারই প্রশ্ন আসে নাই। বাট এখন হয়তো ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে দিতে পারে দ্রাব্যতায়। সো কেএসপি, কেআইপি, এগুলোর জন্য 4 স্টার টপিক হিসেবে দ্রাব্যতাও লিখে রাখো। আচ্ছা, এখন আমাদের লাস্ট যেই চ্যাপ্টারটার টপিক আসেই অনেক কম, এবং এই অনেক কম টপিকের মধ্যে যেই ইম্পর্টেন্ট টপিক আমরা ইন্টারে পড়ছি, যেই ইম্পর্টেন্ট টপিক আমরা হচ্ছে যে অ্যাডমিশনের জন্য পড়ছি, ওইগুলোই এখানে মেইনলি কি ভিটামিন এবং ফুড প্রিজারভেটিভস, খাদ্য সংরক্ষণের জন্য। এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন একেবারেই কম আসছে, এই বিগত সময়ে খুবই কম আসছে। প্রতি বছরে 1টা অথবা 2টা প্রশ্ন থাকে এই চ্যাপ্টার থেকে, আমরি থাকে না। বাট এর মধ্যে ইম্পর্টেন্স কি, যে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, 4 স্টার। ভিটামিন এবং ফুড প্রিজারভেটিভস, আর হচ্ছে যে ভিনেগার এবং এনজাইম, এটা 5 স্টার টপিক। তো এই হচ্ছে আমাদের পুরোপুরি চার্ট কেমিস্ট্রি ফার্স্ট পেপারে, যে কোন কোন টপিকগুলো থেকে করলে আমরা বেশ ভালো পরিমাণ কোন কোন টপিকগুলো পড়লে আমরা বেশ ভালো পরিমাণ কমন পাবো, এবং হচ্ছে যে আমাদের পরীক্ষাগুলো বেশ ভালো হবে। দেখো, আমাদের যেই সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই আমাদের ভর্তি পরীক্ষাটা হবে,
এই বছর আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এই বছর ইতিহাসের সবচেয়ে হার্ডেস্ট এক্সাম হওয়ার চান্স আছে সাত কলেজের বা সেন্ট্রাল ইউনিভার্সিটির ইতিহাসে। ঠিক আছে, কারণ এই বছর অনেকেই যারা হচ্ছে তোমরা দেখা যাচ্ছে যে গুচ্ছতে পাইছো বাট হচ্ছে ঢাকার বাইরে দূরে বা হচ্ছে যে সাবজেক্ট পছন্দ মতো আসে নাই, তাদের এইখান থেকে মানে এইখানে চান্স পাওয়ার জন্য তারা এখানে পরীক্ষা দিবে। এছাড়াও আবার ধরো যে যারা হচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটিতেও পাইছো ঢাকার বাইরে কোথাও, বা হচ্ছে যে ডিজায়ারেবল সাবজেক্ট পাও নাই, বা ফ্যামিলি ঢাকার বাইরে যেতে দিবে না, তাদেরও কি এই সেন্ট্রাল ইউনিভার্সিটি টার্গেট। সো তোমাদের কিন্তু কম্পিটিশন মানে অনেক বেড়ে গেছে, এবং দেশের 57তম বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এবং দেশের পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। চিন্তা করে দেখো, জগন্নাথের মতো এত বড় একটা ইউনিভার্সিটিও কিন্তু স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় নয়। ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং, রাজশাহী এবং জাহাঙ্গীরনগরের পরে পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সো খুব একটা যে সহজ হবে তেমন কিছু না, মনে করো না যে সহজ হয়ে যাবে, অনেক ইজিলি পরীক্ষা দিয়ে দেবো, আগের মতো জাস্ট কোনো প্যারা নাই। এখন পরীক্ষা বেশ হার্ড আসবে, নেগেটিভ মার্ক তো আছেই, প্লাস হচ্ছে যে পাশ করাও অনেক কঠিন হয়ে গেছে এখনকার সময়। ঠিক আছে, যে লাস্ট ইয়ারেই দেখা যাচ্ছে যে অনেকেই কোনো রকমে পাশ করছে। তো সেই জন্য বেশ ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো, এবং শেষ সময়ে তোমাদের জন্য আমরা একটা এক্সাম ব্যাচ চালু করতেছি আমাদের ডিসিউ স্পার্ক পেজ থেকে, এবং তোমরা সেখানে এনরোল করতে পারো। খুবই লিমিটেড প্রাইসে আমরা এটা তোমাদেরকে পৌঁছে দেবো, এবং সেখানে বেশ ভালো পরিমাণ 35 থেকে 40টা আমরা এক্সাম নেব। সেখানে এই 7 কলেজে কোন কোন কোশ্চেন আসতে পারে এবং বিগত সময়ে কোন কোন প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো থেকে আমরা যারা 7 কলেজে বর্তমানে বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বর্তমানে অধ্যয়নরত আছি, তারা আমার কোশ্চেন তৈরি করছি, এবং সেই কোশ্চেন তোমাদেরকে এক্সাম নেব। এবং তোমরা আরও সুবিধা পাবে যে এই এক্সাম যে ব্যাচটা আমরা তৈরি করতেছি, এখানে আমরা পেপার ওয়াইজ এক্সাম নেব, সাবজেক্ট ওয়াইজ এক্সাম নেব, এবং হচ্ছে লাস্টলি ফাইনাল মডেল টেস্টও নেব। তো এতগুলো এক্সাম নেওয়ার পরে আমরা পেপার ওয়াইজ সলভ ক্লাসও দিয়ে দেবো প্রত্যেকটা এক্সামের, যে কোন কোন কোয়েশ্চেন, এই যে যেই যে টপিকগুলো দেখতেছো প্রত্যেকটা টপিক এক্সামের মধ্যে থাকবে, প্রত্যেকটা টপিক। তো এই টপিক থেকে কার কোনটায় প্রবলেম আছে এক্সামে আমরা কোয়েশ্চেন সলভের মাধ্যমে এই টপিকগুলোকে একটা রিমাইন্ড রিভাইজ দিয়ে দিব। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে টোটাল কথা। আশা করি তোমরা হতাশায় ভেঙে না পড়ে আবার নতুন উদ্যমে চালু করবে নিজেদের প্রিপারেশন, এই আশা ব্যক্ত করে সবাইকে আসসালামু আলাইকুম।